আজকাল আকাশ হতে ভীষণ ইচ্ছে হয়, মেঘ হয়ে ভেসে যেতে মন চায়, কোনো গন্তব্য ছাড়াই, শুধু হারিয়ে যেতে। এই পৃথিবীর কোলাহল, মানুষের ভিড়, সব কিছু থেকে দূরে একটি নীরব নীল শূন্যতায় আজ সবচেয়ে আপন লাগে। আকাশের মতো হতে চাই, যেখানে কেউ স্থায়ী নয়, কেউ ঠাঁই পায় না চিরকাল। সব আসে আবার মিলিয়ে যায়। আমি যদি আকাশ হতে পারতাম, তাহলে হয়তো কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরে যেত। ভেতরের সব বোবা ব্যথা মুছে ফেলতাম একটানা ঝড়ায়। আজকাল মন চায় এই ছোট ছোট দেয়ালের ঘেরা টোপ পেরিয়ে অবাধ উঠতে, একটা মুক্তির আকাশ হয়ে উঠতে। কিন্তু জানি এটা কখনোই সম্ভব না। বাস্তবতা কখনো মধুর নয়। এখানে চোখের জল লুকিয়ে রাখতে হয়, মন ভাঙলেও হাসি মুখে থাকতে হয়। কারণ সবাই শুধু জানতে চায়, তুমি ভালো তো? বাস্তবতা শেখায় যে মানুষ একদিন পাশে ছিল, সেই একদিন অচেনা হয়ে যায়। ভালোবাসা থাকলেই কেউ পাশে থাকে না, পাশে থাকার জন্য দরকার উপলব্ধি। এই জীবন বইয়ের পাতা নয়, যেখানে সব গল্প শেষে সুখ এসে দাঁড়ায়। এখানে ভালো মানুষরাই সবচেয়ে বেশি কষ্ট পায়। জীবনটা খুব অদ্ভুত, আর বাস্তবতা খুবই কঠিন। এটাই সত্যি জেনেও বাঁচার জন্য লড়াই করি প্রতিদিন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। বৃষ্টি ভেজা একটি সকাল থেকেই শুরু করেছি আজকের ব্লগটি। গত দুদিন পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিতে ছেয়ে গেছে আমাদের সারা দেশ। আর এরই মধ্যেই আমাদের দৈনন্দিন কাজগুলো চলছে কিন্তু নিয়ম মাফিক, কোনো কিছুই থেমে নেই। তবে হ্যাঁ, বৃষ্টির জন্য অনেক সমস্যায় পড়তে হচ্ছে আমাদেরকে। রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। আমার বাসার সামনের অবস্থা কি হয়েছে সেটা তো দেখিয়ে দিলাম। এমনকি আমার বেলকনির গাছগুলো একদম অবস্থা খারাপ। গাছের টবের মাটিগুলো একদম নরম হয়ে গেছে, পানি জমে গেছে, অনেক গাছ কিন্তু মরেও গেছে। আসলে অতিরিক্ত কোনো কিছুই আমাদের জন্য ভালো না, সেটা যে কোনো কিছুই হতে পারে। আর এই যে দেখেন, বৃষ্টির অবস্থাও কিন্তু সেটাই হয়েছে। বৃষ্টি আমাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয়, আর সেটা যদি অতিরিক্ত মাত্রায় হয় তাহলে অনেক বেশি ক্ষতিকর। ঠিক আমরাও এখন সেই ভোগান্তিটায় পড়েছি। বৃষ্টিতে আমার গাছপালা তো নষ্ট হয়েছে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু রাস্তাঘাটের অবস্থা, মানুষের জনজীবনের অবস্থা অনেক অনেক বেশি খারাপ হয়ে গেছে। যারা প্রতিনিয়ত বাহিরে যাচ্ছে, অফিস আদালত করছে, তাদের তো অনেক বেশি কষ্ট হচ্ছে। আমার বাসার সামনের অবস্থাই অনেক খারাপ। আমরাই তো বাসা থেকে এক কথায় বের হতে পারছি না। যদিও বা আমাদের বিকল্প পথ আছে, আমরা কোনো না কোনোভাবে বের হতে পারি, কিন্তু এমনও রাস্তাঘাটের অবস্থা হয়েছে যে নৌকা নেমে গেছে। আমার এলাকাতেই অনেক জায়গায় দেখেছি যে রাস্তাগুলো একটু নিচু হওয়ার কারণে এত পরিমাণ পানি জমে গেছে যে সেখানে এখন নৌকা দিয়ে পারাপার করতে হচ্ছে। বোঝেন তাহলে। আজকে যখন ভিডিওতে ভয়েস ওভার করছিলাম, তখনও কিন্তু একই অবস্থা। বাইরে প্রচুর বৃষ্টি। জানি না এরকম বৃষ্টি আর কতদিন থাকবে। সামনে তো আমাদের একটা আনন্দের দিন আসছে, ঈদুল আজহা চলে আসছে। তো সব মিলিয়ে ভাবছি, যদি এই অবস্থা থাকে তাহলে দেশের মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। বিশেষ করে যারা গরু বিক্রেতা বা যারা গরু কিনবেন, হাটে যাবেন, তাদের জন্য অনেক বড় সমস্যায় পড়তে হবে। তো কি আর করার, আল্লাহ যা করেন নিশ্চয়ই বান্দার মঙ্গলের জন্য করেন। আমার মনে হয় আমরা না যতটুকু চিন্তিত, তার থেকে বেশি চিন্তিত আল্লাহ পাক আমাদের জন্য, তার বান্দার জন্য। তো ঈদ আসার আগেই আমি কিন্তু ঈদের আয়োজন করছি। সেটা হচ্ছে, আমরা রুটি পিঠা আর হচ্ছে গরুর মাংস তৈরি করছি। আমার বাসায় খুদে মেহমান আসছে। এই খুদে মেহমানদের জন্য
ভাবলাম তারা যদি ঈদের সময় না থাকে, তাই আগে থেকেই একটু ঈদের আনন্দগুলো করে নিচ্ছি। আর তাছাড়া আমার বাসায় সবাই কিন্তু রুটি, পিঠা, মাংস খেতে ভীষণ পছন্দ করে। তো আজকে সকাল থেকে উঠেই রুটি বানাতে লেগে পড়লাম। রুটিগুলো যেহেতু আমাকেই বানাতে হবে, যদিও আমাকে কাজে হেল্প করছিল আমার মেয়ে আর আমার ভাইয়ের বউ। তো সকালবেলা উঠে প্রথমে আটা সেদ্ধ করে নিয়েছি, এরপর ওদের কাছে দিয়ে দিয়েছি একটু মাখিয়ে নেওয়ার জন্য। আর আমি অপর দিকে মাংস বসিয়ে দিয়েছি, যেন রুটি কিছু তৈরি হতে হতে মাংসটাও অনেকটা রান্না হয়ে যায়। আর অন্যদিকে আমার ভাইয়ের মেয়ের জন্য একটু মাছের ঝোল করে নিচ্ছিলাম। আর রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি রুটি পিঠা তৈরি করতে। হয়তোবা অনেকে দেখে অবাক হবেন যে আপু বিছানায় কেন রুটি বানাচ্ছ? হ্যাঁ, আমি কিন্তু আজকে বিছানায় বসে রুটি বানাচ্ছি। তার বড় একটা কারণ রয়েছে। সেটা হচ্ছে আমার পায়ে প্রচুর ব্যথা। আমি যে নিচে বা কোথাও বসে বা দাঁড়িয়ে পিঠা বানাবো সেই অবস্থা নেই। আর পিঠা যেহেতু আমাকে বানাতে হবে, কিছু আসলে করার নেই। কোনো না কোনো উপায় তো বের করতে হবে। তাই কি করেছি, বিছানার উপরে একটু বসেছি আর হচ্ছে একটা পা ঝুলিয়ে রেখেছি যেন পায়ে ব্যথাটা কম লাগে। ইদানিং পায়ের ব্যথাটা প্রচুর বেড়েছে। যেদিকেই শুনছি সবারই একই অবস্থা। কেন যেরকম হচ্ছে তাও জানি না। বেশ কয়েকদিন কিন্তু হয়েছে টেস্ট করিয়েছি, কিন্তু বৃষ্টির জন্য এবং বিভিন্ন সমস্যার কারণে আমি রিপোর্টগুলো এখনো দেখাতেও পারছি না। তো জানিও না আসলে কি হয়েছে বা কতটা সমস্যা হয়েছে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। তো এক এক করে আমি রুটিগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এরপর চলে এলাম আবারও চুলার কাছে যে মাংসটা কি অবস্থা হয়েছে। মাংসটা রান্না হয়ে গেলেই আমি ২ চুলাতে রুটি ভাজি করে নিব। রুটিগুলো কিন্তু ভাজি করতে অনেকটা সময় লেগে যায়। আর আমরা যখন চালের রুটি তৈরি করি তখন অনেকগুলো করে রুটি তৈরি করি। কারণ বাসার সবাই ভীষণ পছন্দ করে। বাসায় যদি একদিন রুটি তৈরি হয় তখন মাংসের রুটিটা একটু বেশি করেই করা হয়। তো আমি এখন এসে আবার একটু আলু দিয়ে দিলাম। যেহেতু আলু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর গরুর মাংসের সাথে আলু সেটা তো কথাই নেই। আমার বাসায় সবাই মোটামুটি কম বেশি আলুটা একটু পছন্দ করে। আর রুটি পিঠার সাথে অনেক বেশিই ভালো লাগে। তো মাংসের হাঁড়িটা আমি অন্য চুলায় নিয়ে গেলাম। এরপর একটু একটু করে রুটিও ভাজতে শুরু করব। আমি বেশ কিছু রুটি বানিয়েছি, তো আমি প্রথমে কিছু রুটি ভেজে নিব। এরপর আমি বানাতে যাব আর আমার মেয়ে আর ভাইয়ের বউকে দেবো ভাজার জন্য। তো আমি ২ টা চুলার মধ্যেই কিন্তু প্যান বসিয়ে দিয়েছি। ২ টা চুলায় যখন একত্রে রুটি ভাজবো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর রুটি যখন বানাই তখন তো হালকা একটু চালের গুঁড়ো ব্যবহার করেছি। চালের গুঁড়োটাকে মোছার জন্য আমি একটা ওড়না পেতে নিয়েছি। এই কাজটা কিন্তু আমি সবসময় করি। এতে করে কি হয়, রান্নাঘরে কিন্তু চালের গুঁড়ো যখন রুটিটা ভাজি তখন অনেক নোংরা হয়। তাছাড়া রুটিটাও পুড়ে ওঠে না। রুটিও একদম সাদা ফ্রেশ থাকবে। আর গুঁড়ো যদি থাকে সাথে, তাহলে দেখবেন পিঠা কিন্তু একদম হলুদ হয়ে পুড়ে ওঠে। তো আমি তো এভাবেই করে নিই। আপনারা কেউ করেন কিনা জানি না। তো আমি একটা একটা করে রুটি কিছু ভেজে নিচ্ছিলাম। আর হালকা আঁচে কিন্তু রুটিগুলো ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে রুটিগুলো ভাজতে গেলে কি হয়, একদম হলুদ হয়ে যায়। আর হলুদ হলুদ চালের রুটি আমাদের বাসায় কিন্তু কেউ খেতে চায় না। মূলত আমার কাছে তো একদমই ভালো লাগে না। আর তাছাড়া রুটিগুলো একদম পাতলাও হতে হবে। তো আজকে আমাদের দুপুরের খাবারে কিন্তু রুটি আর গরুর মাংসই ছিল, আর সাদা ভাতও ছিল সাথে। আর সঙ্গে কিন্তু মাছের ঝোলও ছিল। তো এরপর চলে এলাম ঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য। অনেক দিনের স্বপ্ন পূরণ করছি আর নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজানোর চেষ্টা করছি। এই যে দেখেন, আমার বাসায় নতুন আরেকটা ঘর সাজানোর জিনিস চলে এলো। নতুন করে আরেকটা অ্যাকুয়ারিয়াম বানিয়ে নিয়ে এসেছি। এটা কিন্তু লম্বায় ৩ ফিট রয়েছে আর চওড়ার দিকে ১.৫ ফিট। উচ্চতায় রয়েছে ২০ ইঞ্চি। এটা হচ্ছে গ্লাসের মাপ। আর নিচেরটা তো আলাদা একটা। এটা কিন্তু আমরা অর্ডার করে বানিয়েছি নিজেরাই। তো যাই হোক, এতদিন অপেক্ষা ছিল যে কবে আমার এই অ্যাকুয়ারিয়ামটা আসবে আর আমি একটু নতুন করে সাজাবো। তো অবশেষে আজকে অ্যাকুয়ারিয়ামটা চলেই এসেছে। আসলে অনেক দিনের প্রতীক্ষা। একটা একটা করে ফার্নিচার দিচ্ছে। ফার্নিচারগুলো বানিয়েছি প্রায় ৬ মাস আগে অর্ডার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সবকিছু হাতে পাচ্ছি না। তো অবশেষে একটা একটা করে হাতে আসছে। পুরানো অ্যাকুয়ারিয়ামটা এই যে সোফার এই কর্নারটায় নিয়ে এসেছি। এটার মধ্যে আমি গাপ্পি মাছ চাষ করব। আর বড় মাছগুলো চলে যাবে সব বড় অ্যাকুয়ারিয়ামে। অনেক দিনেরই আশা ছিল এমনটা। তো এখন আমি বড় অ্যাকুয়ারিয়ামটাকে একটু পরিষ্কার করে নিব।
আর বড় অ্যাকুরিয়ামের গায়ে প্রচুর পরিমাণে ঘাম লেগে গেছে, যে ঘামগুলো দিয়ে অ্যাকুরিয়ামটা তৈরি করা হয়েছে। তো সেগুলো কিভাবে উঠাবো সেটাই ভাবছিলাম, আর এই জন্যই কিন্তু এত এত আয়োজন। প্রথমে তো আমি একবার চেষ্টাই করেছি অফ ক্যামেরায় ছুরি, চাকু, তারপর ব্লেড, আবার স্টিলের মাজনি সবকিছু দিয়ে তুলে নেওয়ার জন্য, কিন্তু কিছুতেই ঘামগুলো তুলতে পারছি না। শেষে আবার এই যে লিকুইডগুলো নিয়ে এসেছি, কোনটা দিয়ে কি হবে জানি না। তো আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কি পরিমাণ ঘাম লেগে গেছে। ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে ঘামটা কিন্তু বাহিরে। গ্লাসের কণায় যে ঘামটা সেটা কিন্তু আমি তুলবো না। এই যে দেখতে পাচ্ছেন কণার ঘামটা তো তুলবো না, এটা তো জয়েন্ট। আর গ্লাসের ভিতরে যেগুলো বডির মধ্যে রয়েছে সেগুলো আসলে এই যখন ঘাম লাগিয়েছে তখন হয়তো বা হাতের থেকে বা কোনোভাবে এই ঘামগুলো লেগে গেছে। আর এটা এতটাই মানে শক্ত বা এমনভাবে লেগে গেছে যেটা উঠানো খুবই কষ্ট। তো কিভাবে উঠাবো কিছুই বুঝতে পারছিলাম না। আর এটা অ্যাকুরিয়াম বলে কথা, চাইলেই সবকিছু ইউজ করতে পারবো না। অনেকের কাছে টিপস দেখেছি যে গরম পানি বা গরম কিছু আগুনের উপরে ধরলে সেটা নাকি উঠে যায় গ্লাস থেকে ঘাম জাতীয়, কিন্তু এটা তো সেটা সম্ভব হবে না, তাই না? তাই আমার মাথায় যা যা এসেছে এবং হাতের কাছে যা পেয়েছি সব দিয়ে চেষ্টা করেছি ঘামগুলো তুলে নেওয়ার জন্য। তো কোনো কিছুতেই উঠছিল না। সবশেষে যেটা আমাকে কাজে দিয়েছে সেটা হচ্ছে তারপিন। তারপিন একটু টিস্যু পেপারে নিয়ে তারপর তুলার মধ্যে নিয়ে যখন গ্লাসের মধ্যে একটু ঘষে দিলাম, তখন দেখলাম ঘামটা অনেকটাই নরম হয়ে গেছে। তার মানে হচ্ছে এবার ঘামটা উঠে যাবে। তো অনেক কষ্ট হচ্ছিল আসলে, যতটা সহজ এখানে বোঝা যাচ্ছে ততটাও সহজ ছিল না। তো আমি এক সাইডটাই পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। এরপর ভাবলাম যে না, এখন আর এই মুহূর্তে করা সম্ভব না। তারপর কিন্তু আমি একপাশ করেই রেখে দিয়েছিলাম। আর শখের জিনিস বলে কথা, তাই তাড়াতাড়ি করে করতে এসেছিলাম। কিন্তু করতে এসে বুঝলাম যে এটা গোছানো কতটা কষ্ট। আর এটার জন্য কিন্তু এখন পর্যন্ত কিচ্ছু আনা হয়নি, মানে এটা যে ডেকোরেশন অংশগুলো রয়েছে, তো সেটা হয়তো বা 2-1 দিনের মধ্যে নিয়ে আসবো বা পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিতে পারবো। তো এখন শুধুমাত্র এটাকে আমি একটু পরিষ্কার করে রাখছি যেন ঘামগুলো একটু তাড়াতাড়ি উঠে যায়। আর এখন যদি সঙ্গে সঙ্গে না করে রাখি তাহলে কিন্তু পরবর্তীতে তুলে নিতেও কষ্ট হবে, ঘামটা যখন একেবারে শুকিয়ে যাবে। তো আমি এই বড় অ্যাকুরিয়ামটা কোথায় সেট করেছি সেটা তো দেখতে পেলেন। আর ছোটটা হচ্ছে এই যে কর্নারে নিয়ে গেছি। আর ছোটটার জন্য কিন্তু সবকিছু নতুন করে নিয়ে আসব। উপরে ঢাকনা থেকে শুরু করে ভিতরে যত ডেকোরেশন আইটেম রয়েছে, এমনকি মাছগুলো চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। ডেকোরেশন করার পরে সেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। তো এই হচ্ছে আমার নতুন অ্যাকুরিয়াম বা ঘর সাজানোর জন্য নতুন যে জিনিসটা নিয়ে আসলাম। আর এটার চালটা হচ্ছে এই যে দেখেন, চালটা আমার একদমই পছন্দ হয়নি, যে কারণে আমি কিন্তু আবারও একটা চাল অর্ডার করেছি, কারণ আমি যে ডিজাইনটা বানাতে চাচ্ছি এটা সেরকম হয়নি। তাই নতুন করে আর একটা কিন্তু আমি অর্ডার করেছি। আবার যখন সেটা চলে আসবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। তো এই হচ্ছে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক। যদিও এখন পর্যন্ত আমার ড্রয়িং রুমের অনেক কিছুই সাজানো বাকি রয়ে গেছে, একটু একটু করে সাজাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন হয়েছে আমার নতুন অ্যাকুরিয়ামটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর ঘর সাজাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাই কোনো কিছু হিসাব না করে এটা সেটা বানিয়ে ফেলি। চিন্তাও করি না কোথায় রাখবো বা কি করব, শুধু পরিকল্পনা করছি যে কি বানানো যায় আর সেটাই বানিয়ে নিচ্ছি। কিন্তু এখন দেখলাম বাসার মধ্যে আর জায়গাই নেই অবশিষ্ট যে এখানে এই জিনিসটা রাখা যায়। তো ড্রয়িং রুমটা এখন পর্যন্ত কিন্তু এভাবেই রয়েছে, আর নতুন করে কিছু সাজাইনি। শুধুমাত্র এখন নতুন করে অ্যাকুরিয়ামটা নিয়ে এসেছি। এখন আমার চিন্তা হচ্ছে এটা কিভাবে আমি সাজিয়ে নিব। এটা সাজাতেও মোটামুটি অনেক কিছুই আমাকে আনতে হবে, যেহেতু অ্যাকুরিয়ামটা অনেক বড়, তাই এর জন্য কিন্তু অনেক কিছুর প্রয়োজন আছে। তো কবে কোথায় যাচ্ছি বা কি কি কিনছি ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করে দিব। তো মোটামুটি এই হচ্ছে এখন আমার ড্রয়িং রুমের লুকটা। এখন তো অ্যাকুরিয়ামটা একদম ফাঁকা, মনে হচ্ছে জনশূন্য একটা মরুভূমি পড়ে আছে। খুব শীঘ্রই এটাকে প্রাণ দেব। তো এরপর চলে গেলাম বিকেলবেলায় একটু আচার তৈরি করার জন্য। কাঁচা আম তো শেষ, বাজারে পাকা আমে ভরপুর। তো কাঁচা আম এখনো পাওয়া যাচ্ছে না যে ঠিক তা নয়। তাই কাঁচা আম থাকতে থাকতে আমার পছন্দের আচারটি একটু বানিয়ে নিচ্ছি। ভেবেছিলাম বানাবোই না, শরীর মন কোনো কিছুই ভালো লাগছে না, তার মধ্যে চারিদিকে বৃষ্টি। তাই ভাবলাম যে সময় কাটানোর জন্য হলেও এখানে একটু আচার তৈরি করে নিই,
যাই হোক, আচারের সবকিছু আগে থেকেই রেডি করা ছিল। আজকে হচ্ছে ঝাল ঝাল আচার তৈরি করব। কাঁচা আম সঙ্গে হচ্ছে নাগামরিচ। তো দেখতে থাকুন আমি কিভাবে আচারটি তৈরি করি। আশা করছি আপনারা ওইভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। আমার এই আচারটি যারা খেয়েছেন বা যেই খেয়েছেন তাদের কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এটা খিচুড়ি বলেন, ভাত বলেন বা যেকোনো কিছুর সাথেই অনায়াসে খেতে পারবেন। আর যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এমনিতেও খেয়ে নিতে পারবেন। তবে ঝালের পরিমাণটা কিন্তু অনেক বেশি। তো আমি এখানে সমস্ত মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর মশলা হিসেবে প্রথমে ব্যবহার করেছিলাম সাদা সরিষা বাটা, আর সেই সঙ্গে হচ্ছে রসুন বাটা। আর ১ চামচ দিয়েছিলাম আস্ত পাঁচফোড়ন। এই মশলাগুলো রোস্ট করেছি। আর তেল ব্যবহার করেছি কিন্তু ১ কেজি, সেটা বলে দিচ্ছি। এরপর বেশ কিছু শুকনো মরিচও অ্যাড করেছি। আর এরপর দিয়েছি রসুন দিয়েছি আমি প্রায় হাফ কেজির মতো। সেটা খোসা ছাড়িয়ে আস্ত কোষগুলো ব্যবহার করেছি। রসুনগুলো একটু রোস্ট করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচা আমগুলো। আর মাঝখানে কিন্তু আমি বেশ কিছুটা বিট লবণও ব্যবহার করেছি। কাঁচা আমগুলো অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু কাঁচা আম এখানে ব্যবহার করব না। এই আমটা কিন্তু একদম আস্তে আস্তে রাখার চেষ্টা করব, যদি না আমটা গলে যায়। যদিও আমের ভেতরে অনেকটাই এখন পর্যন্ত আঁশ নেই। জানি না কেন এমন হচ্ছে, আমের সিজন শেষ, পাকা আম উঠে গেছে, তারপরও আমের ভেতরে কেন আঁশ নেই। তো যাই হোক, যেটা হাতের কাছে পেয়েছি সেটা দিয়েই তৈরি করে নিচ্ছি। তো আমি এখন আমটাকে ভালো করে আবার একটু ভেজে নিব। এই আমটা কিন্তু এভাবেই তৈরি করে একদিন রান্না করে রেখে দিব। পরবর্তীতে ২ দিন পর পর একটু একটু জাল দিব। তো এভাবে ৪-৫ দিন জাল দেওয়ার পর আমটা কিন্তু এত মজার একটা আচার তৈরি হবে যেটা বলার বাহিরে। তবে আমি যে আচারটাই তৈরি করি না কেন সেটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না। তো এ পর্যায়ে আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর কাঁচামরিচগুলো আমি ২ টুকরো ৩ টুকরো করে নিয়েছি। মানে এটা মরিচের সাইজ অনুযায়ী। যারা ঝাল খেতে খুব বেশি পছন্দ করেন তারাই কিন্তু এই আচারটা বেশি খেতে পারবেন। আচার তৈরি করতে করতে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটু ভালো লাগে তাহলে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ আপনার কাছে ভালো লাগলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু আমি বেশ কিছু নাগামরিচও অ্যাড করে দিয়েছি। এখানে প্রায় ২ ডজনের মতো নাগামরিচ রয়েছে। আর এরপর দিয়েছি আমি বেশ কিছুটা পাঁচফোড়ন। প্রায় ২ চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ো ব্যবহার করেছি। আর এই মশলাটা কিন্তু আমি বাসায় নিজে তৈরি করে নিয়েছিলাম। তো এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, রামবাবু দিনরাত খাটে তবুও তার কাছে খাবার টাকা নেই, বলুন তো কেন? কারণ রামবাবু দিনরাত খাটে শুয়ে থাকে, তাই কোনোভাবেই সে ইনকাম করতে পারে না, তাই তার কাছে কোনো খাবার টাকাও থাকে না। যিনি সর্বপ্রথম কমেন্টে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সাইন সুলতানা আর্ট। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের পর্বে ধাঁধা হচ্ছে, কোন মা প্রতি মাসে একবার আসে? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবে। দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।